এখন তারা যদি কোনো একটি শোকজের জবাব দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে থাকে তাহলে শোকজটি গৃহীত হবে মর্মে আপনারা নিতে পারতেন, পুরো শোকজটি প্রত্যাহার করা হলো, এটি কোনো ইঙ্গিত বহন করে কিনা আপনি যদি একটু কথায় বলেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনারা শোকজটি দিয়েছেন একটা পপুলিস্ট জায়গা থেকে, আবার শোকজটি প্রত্যাহারও করেছেন একটি চাপের মুখে একটি জায়গা থেকে। আপনারা আসলে এখনো এনসিপি আপনারা জানেন না আপনারা কোথায় আছেন কোথায় যাচ্ছেন, এটি একজন সাংবাদিক হিসেবে আমার ধারণা। না, আপনার এই ধারণাটি মোটেই ঠিক না। কারণ হচ্ছে যে আমরা স্পষ্ট বলেছি যে আমরা কোথায় যাব, আমাদের রাজনৈতিক কি গন্তব্য সেটি কিন্তু ইতিমধ্যে সুস্পষ্ট। আমরা এই রাজনৈতিক গন্তব্যের জায়গায় আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা বাংলাদেশে আইনের শাসন, নাগরিক, বাংলাদেশের মানুষের জনগণের নাগরিক যে অধিকার সে অধিকার এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এখানকার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার পরিবর্তন এবং এখানকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এই দুইটা জায়গায় কিন্তু পরিবর্তন আমরা দীর্ঘমেয়াদী আমরা চাই। সেই জায়গা থেকে কিন্তু আমরা বলেছি যে আমরা এখানকার মনে করি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক এবং যে সংকট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে সমাধান হচ্ছে নতুন সংবিধান, এবং আমরা সেক্ষেত্রে স্লোগানও সেই বিষয়টি নিয়ে আসছি। ফলশ্রুতিতে আমরা আমাদের রাজনৈতিক লক্ষ্য নিয়ে স্থির। আপনি বরঞ্চ এখানে আপনি যেই প্রশ্নটি করছেন সেখানে এটার কিছুটা আপনি হয়তোবা বলতে পারেন, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে এখানে উঠে আসা অধিকাংশ নেতৃত্ব, ফলশ্রুতিতে আন্দোলন এবং অ্যাক্টিভিজমের সময় যেটা থাকে সবসময় যে লিডারশিপ তাদেরকে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক একুরেসি কিংবা হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেসকে সবসময় প্রমাণ করতে হয়, যেটা গতানুগতিক যারা রাজনৈতিক দল আকারে করেন দীর্ঘদিন তারা কিন্তু এই কারেক্টনেসটা কিন্তু অনুভব করে না। ফলশ্রুতিতে আমাদের এই যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে রাজনৈতিক ট্রান্সফরমেশনটা, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তি হয়ে ওঠা, রাজনৈতিক দল আকারে হচ্ছে হাজির হওয়া, সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে হয়তো আরেকটু সময় লাগবে। আমি অবশ্য আপনাকে ঠিক বুঝলাম কিনা আমি বুঝলাম না, আমি পরবর্তী প্রশ্নে যাই, কারণ এটা বুঝতে হয়তো আমার সময় লাগবে। আপনি যেভাবে বলছেন সেটা পরবর্তী প্রশ্নে আমরা দেখলাম যে আপনাদের একজন কেন্দ্রীয় নেতা জনাব মাহিন সরকারকে উনি দাবি করছেন যে ওনাকে কোনো ধরনের শোকজ ছাড়াই ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়টি প্লাস কয়েকদিন আগে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে কেন্দ্র করে চাঁদার কাহিনী, তার আবার কোনো একটা জায়গায় খেতে যাওয়া না যাওয়া ইত্যাদি নিয়ে আসলে নানা ধরনের কথা হচ্ছে। এনসিপি কি ভিতরে ভিতরে কয়েকটি উপদলে বা ভাগে বিভক্ত হচ্ছে? না, এনসিপি কোনোভাবেই কোনো উপদল কিংবা ভাগে বিভক্তি হয়নি। এটি যেটি হচ্ছে যে সাধারণত আমরা যেটা বলে আসছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথম যৌথ নেতৃত্ব এবং কোনো একক নেতৃত্বকে কাল আকারে হাজির করে সকল সিদ্ধান্ত গ্রহণ কিংবা সকল কথা, সর্বশেষ কথা তার মুখ থেকে আসার যে সংস্কৃতি আমাদের এখানে চলে আসে, সেটির বাহিরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জবাবদিহিতা গ্রহণের সেই চর্চাটা আছে। সেটার কিন্তু আবার আপনি বলতে পারেন যে কিছুটা জায়গায় সেটা হচ্ছে যে যখন একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেক্ষেত্রে সবাই কিন্তু তার সিদ্ধান্তটা বাহিরে অনেক সময় প্রকাশ করেন যে হ্যাঁ আমি এই মতামতটা দিয়েছিলাম এবং জনগণের কাছে আপনার সঠিক থাকার জায়গা থেকে। ফলশ্রুতিতে এই জায়গাটি যতটা না আপনার বিভক্তি প্রকাশ পায় তার চেয়ে বরং পুরনো রাজনৈতিক ভাবে আমরা দেখছি যে বিদ্যমান দলগুলো এইটাকে প্রকাশ করার জন্য তারা বেশি আগ্রহী যে হ্যাঁ এনসিপি ভাগ হয়ে যাচ্ছে, এনসিপি ভাগ হলে নতুন যে দলটি আছে, নতুন যে রাজনৈতিক শক্তির আবির্ভাব হচ্ছে সেটি আসলে দাঁড়াতে পারবে না, এইভাবে প্রচারণাটা করে আলটিমেটলি যেটি পুরনো রাজনৈতিক দলের কথা পুরনো রাজনৈতিক দলের কথা বাদ থাক। আমি আসলে মানে কারো উদাহরণ না দিয়ে আমি ভিতর থেকে আপনাকে জানতে চাইছিলাম আপনার কাছে যদি মনে হয় যে এনসিপি বিভক্ত হচ্ছে না বা এনসিপির মধ্যে কোনো রকম কোনো কোন্দল নেই, সেটি নিয়ে আমরা আসলে পরে আবার বিস্তারিত আলোচনা করবো। আমরা একটু জনাব হারুনুর রশিদের কাছে যাই। জনাব হারুনুর রশিদ, আমরা নানাভাবে অনেকেই অনেক রকম প্রশ্ন করে, তো এই 15 বছর কি করেছেন, 20 বছর কি করেছেন, 25 বছর কি করেছেন, 30 বছর কি করেছেন, তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি বা আপনি কি করেছেন সেই জায়গা থেকে আমি অন্তত বলতে পারি যে হারুন ভাই আপনি সংসদের ভেতরে বাহিরে দাঁড়িয়ে যেভাবে সরকারের সমালোচনা করেছেন, যেভাবে সরকারের বিভিন্ন ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সেইটার ক্ষেত্রে আপনি অবশ্যই যারা পরবর্তীতে নেতৃত্ব দিয়ে এই স্বৈরাচারী সরকারকে হঠাতে সমর্থ হয়েছে তারা নিশ্চয়ই আপনাকে দিয়ে নানাভাবে অনুপ্রাণিত হয়েছে। যারা অনুপ্রাণিত তাদেরকে করেছেন তাদের মধ্যে আপনি অন্তত একজন, সেজন্য আপনি আমার নিজের থেকে আবারও শুভেচ্ছা জানবেন। কিন্তু আমার প্রশ্ন হারুন ভাই, আপনি সংসদে বলার সময় আপনি সংসদে বলার সময়, বাইরে বলার সময় আপনি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ধরে তাকে নিয়ে আলোচনার জন্য অনেক সময় প্রয়োজন এটি বলেছেন। বঙ্গবন্ধুকে আপনি সম্মান করতে চেয়েছেন সংসদে বিএনপি ভাষণ দিয়ে। 20 বছরের সংগ্রাম আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেছেন বিএনপি। আমি আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যান্ড অন। এবং আপনি পদে পদে দেখিয়েছেন বঙ্গবন্ধুর শাসন থেকে শেখ হাসিনার শাসন কত আলাদা, তিনি কিভাবে 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 তার পিতার দেখিয়ে দেওয়া পথকে অস্বীকার করতেছেন, সেইটা আপনার বলার একটা সুন্দর ভঙ্গিও ছিল। কিন্তু এই বছর যখন আমরা দেখলাম মুজিব ভক্তদের ঠেকাতে বিএনপি ছাত্রদল 32 নম্বরের ফ্রন্ট লাইনে ছিল এবং এইটাকে তারা একটা উৎসবের উদ্যোগ হিসেবে নিয়েছে, তখন আপনি এটাকে কিভাবে দেখলেন? মানে আমাদের প্রশ্ন, আপনি কি বিএনপি, নাকি যারা 32 নম্বরের মধ্যে ওটা করলো ওরা বিএনপি, নাকি বিএনপির মধ্যেও আসলে কতগুলি দল উপদল কোন দল এগুলি রয়েছে? আমাদের জন্য সাহায্য করেন। জি, এই সমস্ত করা যাবে না এবং সরকারের আইন প্রয়োগকারী সংস্থা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। যেহেতু আমরা মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলছি, আমরা চাই না যে আপনার মব জাস্টিসের মধ্য দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হোক। এখানে যদি একটু পরিষ্কার করতেন, মানে আপনাদের চাওয়া ছিল যে সরকার বলে দিক যে এইখানে কোনো ফুল দেওয়া যাবে না বা এখানে কেউ এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না, এটা সরকার বলে দিলেই পারতো, তাই তো? রাইট। আমি মনে করি সরকারের জায়গা থেকেই এই জায়গাটার ব্যাপারে, যেহেতু এটা তো অনেকের মধ্যে আশঙ্কা থাকতে পারে যে 15ই আগস্টে শেখ মুজিবের ওই প্রতিকৃতিতে অনেকে যেতে পারে, উপস্থিত হতে পারে, এই ক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হতে পারে। এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক কারণে যারা যাবে, আবার যারা এটা প্রত্যাশা করছে না, সেটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এই জন্য সরকার তো বুঝতে হবে যে আমরা একটা সংকটের অতিক্রম করতে যাচ্ছি, সুতরাং নতুন করে এই সমস্ত ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটুক, সৃষ্টি হোক, বা এটা নিয়ে একটা দেশের মধ্যে আবার নতুন করে একটা আলোচনার তৈরি হোক, এই ধরনের জায়গা থেকে সরকারের জায়গা থেকে উচিত ছিল যে ওখানে আইন প্রয়োগকারী সংস্থা নিয়োগ দিয়ে ঘোষণা দিয়ে দাও যে না, এখানে আপনার কেউ কোন রকমের আসতেও পারবে না, বা ওই পক্ষ থেকে কোনো পক্ষই কেউ আসতে পারবে না। তাহলে জিনিসটা ভালো হতো। এখানে কিন্তু আমাদের বিএনপি বলেন বা এনসিপির কেউ গেছে কিনা বলতে পারবো, বা জামাত ইসলামের কেউ গেছে বলতে পারবো না। আমাদের দলের কিছু লোকজন দেখেছি, কিন্তু দলীয় কিন্তু এরকম কোনো আমাদের সিদ্ধান্ত ছিল না যে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল বা বিএনপির কেউ ওখানে যাবে বা এখানে এই ধরনের আপনার ব্যবস্থা করবে, গান বাজনা করবে, এই ধরনের আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত বা দলীয় কোনো নির্দেশনা ছিল না। তাহলে আমি একটু এই জায়গার মধ্যে একটু জানতে চাই যে আমরা অনেক সময় বিএনপিকে আওয়ামী লীগের জন্য অতিরিক্ত ভালোবাসা জানাতে দেখি, আবার অনেক সময় দেখি যে বিএনপি আওয়ামী লীগের প্রতি একটা খুব কঠোর অবস্থান নেয়। কঠোর অবস্থান অবশ্য কমই নিতেছে, ভালোবাসাটাই বেশি দেখতে পায়। এই ভালোবাসাটার মূলে কি আসলে ভোটের বাণিজ্য, এনসিপিকে একা করে দেওয়া, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থান না, মানে কোনটা কাজ করে? কারণ হিস্টোরিকভাবে তো বিএনপির আসলে আওয়ামী লীগের সাথে এত মধুর সম্পর্ক থাকার কথা না। আমরা কিন্তু এটাও শুনেছি আরুন ভাই যে আওয়ামী লীগের যেসব বড় নেতারা পার হয়ে গেছেন তারা বেশিরভাগই বিএনপির লোকদের সহায়তায় পার হয়েছেন। জি, আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন, আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে বিএনপির জন্ম হয়েছে 15ই আগস্টের আপনার ঘটনার পর, 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত বা নতুন দর্শন নিয়ে জিয়াউর রহমানের নেতৃত্বে নতুন। সুতরাং আওয়ামী লীগের সাথে বিএনপির দীর্ঘ 50 বছরের যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, বাংলাদেশে গত 50 বছরে কিন্তু দুইটি বৃহত্তম এই রাজনৈতিক দলের জোটই বলেন, শরিকরাই বলেন, এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি আপনাকে এখনো বলছি যে আপনাকে এটা অন্যভাবে বিশ্লেষণ না, আপনি একজন সাংবাদিক হিসাবে বাংলাদেশের নিঃসন্দেহে একটা সংকটময় সময় আমরা অতিক্রম করছি। 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, শেখ মুজিব দেশের ক্ষমতা নেওয়ার পর তাদেরকে নিষিদ্ধ করার পরেও কিন্তু আপনার পরবর্তীতে সাধারণ ক্ষমতা থেকে ঘোষণা করতে হয়েছে। আপনি 90-এর কথা চিন্তা করেন, আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি এবং 90 সালে আমরা এরশাদের বিরুদ্ধে একসাথে এক পর্যায়ে গিয়ে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সবাই একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং এরশাদকে বিদায় করেছি। করার পরে 91-এর একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় এসছে এবং বিএনপিকে জামাত ইসলাম সমর্থন দিয়েছে। তারপরে মাত্র 2-3 বছরের পর সেই স্বৈরাচারের সাথে আবার দেখা গেছে আপনার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম সবাই এক হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। সুতরাং বাংলাদেশের আসলে গণতান্ত্রিক যে প্রেক্ষাপটের বিশ্লেষণ করতে গেলে আপনি নিজেও আমার চেয়ে ভালো বুঝতে পারবেন যে আমরা একটা সংকটের মধ্যে আছি। আমরা এখন আপনার এই যে সংলাপ বলেন বা আমরা আজকে এই জুলাই সনদ বলেন, যা কিছুই তৈরি করছি, এটা কিন্তু আমরা যারা বিজয়ী, আমরা বিজয়ীরা করছি, যারা পরাজিত হয়েছে তারা কিন্তু এখন অনুপস্থিত। সুতরাং আপনাকে সামনের দিনে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, এটা আওয়ামী লীগের প্রতি প্রীতি বা ভালোবাসা বা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য, দেশের আপনার আমি বলবো যে সামগ্রিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আপনাকে সামনে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনার অবশ্যই এটা বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয় এবং একটা রাজনৈতিক সরকার যখন আসবে
তখন রাজনৈতিক সরকার অনেক ধৈর্যের সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে আমার এটা নিয়ে তর্ক নাই, কিন্তু সেদিকে এটা নিয়ে তর্ক নাই হারুন ভাই। তাহলে আপনারা কি আসলে একটা ঐক্যের বা যেটি আপনাদের নেতা বলতেছেন একটি জাতীয় ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার, আপনারা সবাইকে সরকারে নিয়ে একটি দেশ গঠনের প্রক্রিয়া থাকতে চান, যে উই আর দে, কোনো বিভেদ চান না, ব্যাপারটা কি এরকম? না, ঐক্য বলতে আমরা এখন বোঝাতে চাচ্ছি যে আমরা বিগত 15 বছর যারা আমরা একসাথে রাস্তায় এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে বা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে নিয়ে আমরা একসাথে আপনার রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে চাই। সেটা কেমনে হবে হারুন ভাই? হারুন ভাই সেটা কেমনে হবে? জাতীয় পার্টি বা না না না, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের কথা না, জাতীয় পার্টি বা আওয়ামী লীগের কথা আমরা বলতেছি না। আপনারা কিন্তু আপনাকে আমি বলি খালেদ ভাই, এখানে এই মুহূর্তে কেউ দায়িত্ব নিতে পারবে না। এই মুহূর্তে যদি আপনার সরকার ইনক্লুসিভ নির্বাচনের কথা ভাবতে যায়, তো গণরোষের মধ্যে যে পড়বে, এখানে সেনাবাহিনীকে দিয়েও আপনি সেটা না, আমি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি ইনক্লুসিভনেসের কথাটা আসতেছি না, কিন্তু আপনি যে জাতীয় ঐক্য এবং বিভেদহীনের কথা বলতেছেন, যারা জুলাই আন্দোলনের সময় যারা আপনারা একসাথে ছিলেন, তো আপনারা তো এনসিপি কে একটা গালাগালি না দিয়ে, সকালে পানি খান না, বিকেলে ভাত খান না, জামাত্রে একটা বকা না দিয়ে, এখন এখানে এটা কি আপনি দেখেন আপনি নিরপেক্ষভাবে দেখেন, যতবার এনসিপি লোকজন আসছে, বিএনপি যেভাবে, মানে বিএনপি নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় বড় ভাইরা, বড় আপারা যেভাবে তাদেরকে আক্রমণ করছেন, সেটা কি আসলে? না, আমি এনসিপির ব্যাপারে আমার যে বক্তব্য মন্তব্য, দেখেন, আমি এনসিপির আজকে যারা ছাত্র প্রতিনিধি এই নতুন যে রাজনৈতিক দলটি গঠন করেছে, এনসিপি কিন্তু সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত, আমরা ছাত্র রাজনীতি করেছি এবং ছাত্র রাজনীতি থেকে এমপি হয়েছি, এতদূর দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পদবি আপনার পরিচালনা করেছি। কিন্তু এনসিপির কাছে আমার যে প্রত্যাশা ছিল, ছাত্র প্রতিনিধিদের কাছে, যারা জুলাই আগস্টের বুক পেতে দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তন সাধিত হয়েছে এবং তারাই মাঠের ময়দানে সৈনিক ছিল, কোনো সন্দেহ নাই, আমি স্যালুট করি, সম্মান করি। কিন্তু কথাটা হচ্ছে যে তাদের এই পরিস্থিতিতে যে ভূমিকা বা যে দায়িত্বটা আমরা জাতি প্রত্যাশা করছিল, বা আমরাও নিজেও প্রত্যাশা করছিলাম, যে বাংলাদেশকে সত্যিকার অর্থেই ঠিক করতে গেলে যে শক্তিটা ছিল ছাত্রদের, যে শক্তিটা দরকার ছিল, যে রাষ্ট্র কাঠামো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রেসারে রাখার জন্য যে দরকারটি ছিল, সেই জায়গাটা কিন্তু এনসিপি অর্জন করতে পারে না। ওকে, আমি খোলাখুলি ভাবে বলছি, এনসিপিকে আমি সমালোচনা করি, কথা বলি, কিন্তু এনসিপির যারা দায়িত্বে আছে, এনসিপির যারা এই বিষয়গুলো গণমাধ্যমে আসছে, আমরা কথা শুধু না, এই জিনিসগুলো গণমাধ্যমে আসছে, এগুলো তো আমাদের জন্য শুভকর নয়। গণমাধ্যমে কি আসে না আসে সেগুলো আমরা মোটামুটি দেখি, কিন্তু ঠিক আছে, আমি মাইনা নিলাম যে আপনার বক্তব্য ঠিক, আপনার প্রত্যাশা পূরণ হয় নাই। কিন্তু আমি আপনার কাছে যখন ফিরবো, তখন আপনার কাছে আমি প্রশ্নটা করব যে 2024 সালে 5 আগস্টের পর বিএনপি নিয়ে আপনার যে প্রত্যাশা ছিল, সেইটা কি পূরণ হয়েছে? একই কাঠামোতে, আমি এটা পরে আপনার কাছে শুনবো, মানে একই কাঠামোতে, যেই কাঠামোতে এনসিপি দিয়ে আপনার প্রত্যাশা পূরণ হচ্ছে না, সেই একই দাঁড়িপাল্লা আবার জামাতের মার্কা। আচ্ছা, আপনি একটা স্কেল নেন, যে এরকম একটা স্কেল, ইলেকট্রিক স্কেল, একই ইলেকট্রিক স্কেলে আপনি বিএনপির উপরে আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা সেটা আমি আপনার কাছে শুনবো। আমি আবার আসছি আপনার কাছে, জনাব আরিফুল ইসলাম আদিব, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এনসিপির সাথে কি সরকারের কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, নাকি এনসিপি সরকারের সাথে ইচ্ছা করে একটা ঝামেলা তৈরি করার জায়গায় যাইতেছে? বারবার সরকারের এগেইনস্টে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতেছি, সরকারকেও আমরা দেখতেছি এনসিপি থেকে গা হাত পা সরে নিতে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনাদের দলের শীর্ষ নেতা এবং আপনাদের দলের আরেক শীর্ষ নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আর্মিদেরকে বলছেন যে তাদের ঘিলু নাই, এই নাই, সেই নাই, কারণ তারা হচ্ছে ডিজিএফআই। কিন্তু ডিজিএফআই যে আসলে এই সরকারের অধীনে, ডিজিএফআই যে কিছুতেই সামরিক বাহিনীর অধীনে না, ডিজিএফআই যে ডক্টর ইউনূসের মানে অধীনে, সেটা আপনারা কেন বলতেছেন না বা কেন এটা বলতে চাইতেছেন না, সেটা আমার একটা প্রশ্ন। ইচ্ছা করে বারবার আপনারা গোয়েন্দা সংস্থা, মানে সর্বশেষ কক্সবাজারে যাওয়ার পরে কে ছবি তুলছে, কে এটা পত্রিকায় দিছে, এবং এনসিপির কাছে মনে হলো যে পত্রিকায় দিয়ে তাদের একদম চরিত্র ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং পুরোটাই করছে হচ্ছে এজেন্সি, এবং সেই এজেন্সি হচ্ছে ডিজিএফআই। সেই ডিজিএফআই তো ডক্টর ইউনূসের আন্ডারে থাকা একটা বাহিনী। আপনারা কেন এইটা অ্যাড্রেস করতেছেন না, বা সরকারের সাথে আপনাদের হয়েছে কি আসলে? মাঝখানে একজন একটু বলি নেই আদিব, আপনি শুরু করার আগে, এই লোকের নাম, এই লোক তার নিজের নাম ব্যবহার করেন নাই, কি জানি ফিশিং তার নাম, তিনি বলছেন খালেদ ভাই, খালেদ মহিউদ্দিন, আপনি যে মাঝে মাঝে আঞ্চলিক ভাষায় কথা বলেন, সেগুলি কানে লাগে, সেগুলি বিচ্ছিরি, পরিহার করতে চেষ্টা করবেন। ভাই আদিব, আপনি যদি আপনারটা বলেন আর কি, যে মানে সরকারের সঙ্গে আপনাদের মানে ঝামেলাটা কোথায়, এবং আপনারা এটা জানেন কিনা যে ডিজিএফআই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে? প্রথমত, আপনি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সরকারের সাথে আমাদের কি হয়েছে, এটির
যে বড় জায়গাটি সেটি হচ্ছে যে আমরা সরকারকে যে নিরপেক্ষ জায়গা থেকে তাদের রাষ্ট্র পরিচালনা এবং আগামী নির্বাচন এবং বিশেষ করে বিচার সংস্কার পর্যাপ্ত করার বিষয়ে তিনি যে ব্যক্ত করেছিলেন এবং যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই জায়গা থেকে যেভাবে দায়িত্ব নিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা তাদের নিরপেক্ষতার জায়গাটি থেকে আমরা স্বচ্ছ দেখতে পাই না। বিশেষ করে আমি নিজেই গণমাধ্যমে ঐকমত্য কমিশনের একটি মিটিংয়ে স্পষ্ট করে বলেছিলাম, যখন একটি রাষ্ট্রের প্রধান তিনি যখন লন্ডনে বসে মিটিং করেন এবং মিটিং পরবর্তীতে তাদের যে রাজনৈতিক সরকারের যে আচরণ সেই জায়গায় আমরা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাই। কারণ জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুধু সরকারের প্রধান না, তিনি একসাথে বর্তমান যে জুলাই সনদ প্রণয়ন করার জন্য যে জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে সেই ঐকমত্য কমিশনের একই সাথে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনি তো অনেকগুলি কথা বলবেন, আপনি একটা কথার পার্ট শেষ হলে আপনি একটু আমাকে সুযোগ দেন, আমি একটা প্রশ্ন করব, কারণ আপনাকে 3-4টা পার্টে বলতে হবে, সেজন্য আমি একটু আপনি শেষ করলে আমি বলবো আর কি। জি আপনি বল। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা যেটি দেখেছি যে সরকার এই মুহূর্তে যেই জায়গাটিতে আসছে সেটি হচ্ছে যে সরকারের কিন্তু এক ধরনের হচ্ছে একদিকে হেলে যাওয়া কিংবা হচ্ছে একই সাথে বিএনপির সাথে তাদের বিএনপির যে আকাঙ্ক্ষাগুলো কিংবা বিএনপির যে ইচ্ছাগুলো সেই ডিজায়ারের দিকে একদিকে হেরে যাচ্ছে। ফলশ্রুতিতে আমরা কিন্তু এই জায়গাটি বলেছিলাম যে সরকার তার জায়গা থেকে নিরপেক্ষ থাকা এবং কোনো ধরনের রাজনৈতিকভাবে তার উপর প্রেশার ক্রিয়েট করে ওই দলের ডিজায়ার পূরণ করা সেই জায়গাটা যেন না হয়, সেই জায়গাটা কিন্তু আমরা বারবার বলে আসছিলাম। কিন্তু আমরা দেখছি যে সরকার একই সাথে একটা কন্ট্রাডিক্টরি অবস্থা তৈরি করছে। তারা একই সাথে ধরেন নির্বাচন সংস্কার কমিশন করছে, সেই কমিশন অনেকগুলো প্রস্তাবনা তৈরি করছে, কিন্তু আবার একই সাথে আমরা দেখলাম যখন বিএনপির পক্ষ থেকে বারবার অতি দ্রুত নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, তারা একই সাথে কিন্তু নির্বাচন কমিশন গঠন করে একসাথে কিন্তু নির্বাচনে দিয়ে এগিয়ে গেছে। তাহলে নির্বাচন সংস্কার এইখানে আমার একটু ছোট কথা আছে যে আপনি বলছেন যে সরকার নিরপেক্ষতা হারাইছে। আমার কাছে মনে হয় যে সরকার কখনোই নিরপেক্ষ ছিল না। আগে এটা এনসিপির পকেটে ছিল, এখন এটা বিএনপির পকেটে আসছে এবং লন্ডন মিটিং এর পরেই আসছে। আপনি দেখবেন ও যখন এনসিপির পকেটে ছিল ও বাইরের জায়গায় গিয়ে বলে আসছে, বিদেশে বলে আসছে, ডক্টর ইউনূস বাইরে বিদেশে গিয়ে বলে আসছেন একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না, কারণ তখন এনসিপির ভাষ্য অনেকটা এরকম ছিল। এরপরে আবার যে তিনি ওই দলের প্রধানের সাথে কথা বলে একটি দল মানে তারেক সাহেবের সাথে কথা লন্ডনে গিয়ে বইলা আসা যে তিনি আবার তার আবার এপ্রিলে পরে আবার ফেব্রুয়ারিতে চলে আসলো। কাছাকাছি ঘটনা আমরা দেখছি। উনি সরকারে থাকবেন কি থাকবেন না সেটা এনসিপির কাছে গিয়ে বলেছেন। তিনি বলেছেন যে এই ছাত্ররা তাদেরকে নিয়োগ দিয়েছে। তিনি বলেছেন যে এনসিপি তার যে মুখপাত্র সে বলেছে যে এনসিপির প্রধানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সুতরাং আমরা কিন্তু দেখেছি, হারুন ভাই পরে এটা নিয়ে একটু মন্তব্য করেন, আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ডক্টর ইউনূস পুরোপুরি এনসিপির পকেটে ছিলেন, এখন পুরোপুরিভাবে বিএনপির পকেটে আসছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনোই নিরপেক্ষ দেখি নাই। জি আদিব আপনি কন্টিনিউ করবেন। ডিজিএফআই আর্মি এদের সাথে আপনাদের কি সম্পর্ক? জনাব নাসিরউদ্দিন আহমেদ পাটোয়ারির বক্তব্য আপনি সমর্থন করেন কিনা? তাকে দল থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা? তিনি পুরো মানে একটি পেশার সবাইকে বলেছেন যে তাদের ঘিলু নাই, তাদের ঘিলু কিমি এগুলি কথা বলেছেন। আমরা কোনোদিন কোনো পলিটিক্যাল নেতার মুখে এরকম কথা শুনি নাই। এইটাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে আপনারা এটাকে সাহস বলে বলেছেন, আমরা কি কোনোদিন কোনো ডাক্তারদেরকে নিয়ে এরকম কথা বলবো, উকিলদের নিয়ে এরকম কথা বলবো, সাংবাদিকদের নিয়ে এরকম কোনো কথা বলবো? মানে পলিটিক্যাল লিডার এরকম বলবেন? মানে একটা পেশাজীবীদের নিয়ে এরকম বলা যায়? আদিব আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। প্রথমত বিষয় যেটি হচ্ছে যে আপনি যে মন্তব্যটি করেছেন সেই জায়গাটি থেকে আমি বলতে চাই যে বিশেষ করে একটি সংস্থা যেই জায়গার থেকে কাজ করে সেটি হয়তো আপনি সে ডক্টর ইউনূসের আন্ডারে কাজ করে কিংবা তাকে হয়তো ভুলভাবে অ্যাড্রেস করা হয়েছে যে সেনাবাহিনীর বা সেনাপ্রধানকে দোষারোপ করা হয়েছে, কিন্তু বাহিনী আকারে যেহেতু তারা একই বাহিনীর থেকে আসছে, ফলশ্রুতিতে এটা রাষ্ট্রপতি মানে প্রধান উপদেষ্টার আন্ডারে থাকলেও অনেক সময় দেখেছে তারপরে সেনাপ্রধানের একটা প্রভাব থাকতে পারে। সেই জায়গা থেকে হয়তো তিনি এই অ্যাড্রেসটা করার চেষ্টা করেছেন। কিন্তু আমার জায়গাটি হচ্ছে যেটি যে গোয়েন্দা সংস্থা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে কাজ করুক বা যাই করুক, আমরা যেটি দেখেছি গণঅভ্যুত্থানের পূর্বে সংস্থাগুলোর যে রোল ছিল সেই রোলগুলো থেকে এখনো তারা সেভাবে বেরিয়ে আসতে পারেনি। আপনার কাছে কি মনে হয় না ডক্টর ইউনূসের এবং তার সরকারের বিষয়টি অ্যাড্রেস করা উচিত? প্রথম কথা হচ্ছে ডিজিএফআই কে কিন্তু রাখাই হয়েছে সেনাপ্রধান যাতে কোনো রকম বেগরবাই না করতে পারে, অর্থাৎ উনাকে ওয়াচ করার জন্য ডিজিএফআই রাখা হয়েছে। এখন ডিজিএফআই যদি উনার কথা না শুনে, হয় উনি ডিজিএফআই চেঞ্জ করবেন অথবা তিনি সেনাপ্রধান চেঞ্জ করবেন অথবা তিনি নিজে চেঞ্জ করবেন। আপনাদের তো এই কথাগুলি বলা উচিত। মানে ডিজিএফআই যদি উনার আওতা থেকে বাইরে হয়ে যায়, উনি প্র্যাকটিক্যালি কিন্তু ক্ষমতায় নাই বাংলাদেশে গত 30 বছরের প্র্যাকটিসে। না, প্র্যাকটিসে আপনি যেটি বলছেন যে সরকারের আসলে কতটুকু কোন সংস্থার উপর কতটুকু নিয়ন্ত্রণ আছে
সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সেই প্রশ্নটি কিন্তু সামনে আসে। আমরা কিন্তু বারবার বলেছি যে শুধুমাত্র গত 15 বছরের রেখে যাওয়া যে রাজনৈতিক ফ্যাসিবাদ হিসাবে শেখ হাসিনা এখান থেকে বিদায় নিয়েছে, কিন্তু তারই রেখে যাওয়া যে সংস্থাগুলো আছে কিংবা হচ্ছে আপনার এখানকার প্রশাসনগুলো আছে, এই পুরোটি তো ডক্টর ইউনূসের কন্ট্রোলে নেই অনেকটা। কারণ হচ্ছে যদি এগুলো থাকতো তাহলে আপনি দেখতেন যে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে যেগুলো থেকে আমরা অতি দ্রুত, বিশেষ করে জুলাই আহতের শহীদ পরিবার কিংবা আহতদের চিকিৎসা দাবি করছিলাম, সেই জায়গাগুলোতে আমরা দেখতে পারি। সেটা কারণ তো ডক্টর ইউনূস একটা অযোগ্য বয়স্ক এনজিও কর্মীকে সেখানে বসিয়েছেন, সেটা তার কারণ। আর সামরিক বা বেসামরিক রেখা যাও আপনি বলতেছেন তো, এই পুরো সাজায় রাখা, আমরা গত 30 বছরের অভিজ্ঞতা, পুরো সাজায় রাখা, এরশাদ সাহেবের প্রত্যেকটা জায়গায় নিয়োগ দেওয়া, প্রত্যেকটা লোক 91-তে তার এগেইনস্টে কাজ করছে। ভাই এইসব সামরিক বেসামরিক আমলাদের কোনো বুকপিট থাকে না, তারা সরকারে যে আসে বা ক্ষমতায় যে বসে তাকেই সাপোর্ট করে। শেখ হাসিনার কথা বলে এখন একজন আমলা আপনি পাবেন না তারে শেখ হাসিনাকে, কারণ এটা কোনো আদর্শের ব্যাপার না, এটা হচ্ছে ক্ষমতার পদলেহন। না আপনি এখানে দুটি বিষয়, যে শেখ হাসিনার যারা যে আমলা দিয়েছে তারা এই সরকারের প্রতি আনুগত্য দেখানোর চেয়ে তারা চিন্তা করে দীর্ঘমেয়াদী কারা ক্ষমতায় আসবে এবং তাদের প্রতি আনুগত্য প্রদর্শনের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। যেটা আপনি কিছুদিন পূর্বে আপনি দেখেছেন যে একজন সেক্রেটারি তিনি যেভাবে 8 জন উপদেষ্টা নিয়ে মন্তব্য করেছেন প্রকাশ্যে, এবং সেটার জন্য পরবর্তীতে আমরা দেখেছি যে এটি রাজনৈতিক দলের মহাসচিব তিনি আবার বলছেন যে না, তার বক্তব্য হচ্ছে বিএনপি বিশ্বাস করে না। ফলশ্রুতিতে যেটি হয়েছে যে আমলা হচ্ছে অনেক সময় বলা চলে যে বাঁশের চেয়ে অনেক সময় কঞ্চি বড় হয়ে যায়। আমলারা যেটা হয়েছে যে তারা উপদেষ্টাদের উপদেশ শোনার চেয়ে বরঞ্চ উপদেষ্টাদেরকে উপদেশ দিয়ে বরঞ্চ অনেক ক্ষেত্রে তারা কাজ করার বাধ্য করছেন। তিনি এখন আর আমলা না, তিনি একজন রিটায়ার্ড সেক্রেটারি, তিনি একজন রাজনীতিবিদ। তিনি তার বলেছেন আপনাদের দলের একজনও কিন্তু একজন উপদেষ্টার বেতন ভাতা ফেরত চেয়েছেন। জনাব হাসনাত পাটোয়ারি বলেছেন এই স্বাস্থ্য উপদেষ্টার বেতন ভাতা ফেরত দিতে হবে। তো মানে 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 ঘটনা হইতেছে যে এইসব উপদেষ্টা নিয়ে তো আপনি বিএনপিকে দোষ দিবেন, এনসিপিও কিন্তু কম এই উপদেষ্টাদের আমরা এদেরও এই ব্যর্থতা জায়গাটা আমরা অ্যাড্রেস করেছি। আমরা বারবার বলেছি যে স্বাস্থ্য উপদেষ্টা তার দায়িত্ব পালনে বারবার সঠিক পালন করতে পারেনি। এখানকে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা দেখেছি, তিনি আইন শৃঙ্খলার কতটুকু পরিস্থিতি উন্নত হয়েছে, কিংবা আরো আইন উপদেষ্টা, বিশেষ করে কারণ আইন উপদেষ্টার তার আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো টিকতেছে না কিংবা জামিন পেয়ে যাচ্ছে, এবং ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে যারা যে সন্ত্রাসী গণহত্যাকারীদেরকে আটক দেখতে চায় তাদেরকে আলটিমেটলি আটক দেখতে পাচ্ছে না। ফলশ্রুতিতে এই যে সমালোচনা করাটা কিংবা হচ্ছে অ্যাড্রেস করাটা সেটা কিন্তু আমাদের আছে, কিংবা হচ্ছে আমরা সেই জায়গাটি অ্যাড্রেস করতেছি। ওকে, আমি একটু হারুন ভাইয়ের কাছে যাই। আমাদের একজন দর্শক, উনার নাম হচ্ছে জুয়েল কেস, তিনি প্রতিটা দিনই মানে আমার ধারণা উনি ওই জনাব আদিব সাহেবদের দলের কোনো একজন সদস্য। আমি আজকে এটা পড়ে দেই উনার মানে ইয়াটা, কারণ হচ্ছে উনি প্রতিদিন 100টা করে এরকম SMS পাঠান যে বিপু ভাই করে জিকির করতেন আর মুখে ফেনা তুলতেন প্রশ্ন করার সময় এককালে, তখন তো শুনি নাই বলতে বিপু ভাই আপনার কোটি কোটি টাকার উৎস কি, আজকে আসছেন ছাত্রদের সবক দিতে আর নীতি কথা শোনাতে। প্রথম কথা, এই বিপু ভাই যদি নসরুল হামিদ বিপু ভাই বলা হয় তাহলে ভাই জনাব জুয়েল কেস আপনি দয়া কইরা বিপু ভাইয়ের সাথে আমার 2টা টক শো আছে ইউটিউবে অ্যাভেলেবেল, এটা একটু দয়া কইরা দেখেন, এক একটা 50 মিনিট 55 মিনিট কইরা। আর আমি সবক দিচ্ছি কিনা দিচ্ছি যে জনাব আদিব সাহেবের দলের যারা এগুলি করেন এগুলি একটু দেখেন ভাই, আপনাদেরকে বলি। আমি একটু জনাব হারুন ভাই আপনার কাছে আসি। হারুন ভাই, ব্যাপারটা হইলো আপনি যে পাল্লায় যে স্কেলে এনসিপিকে মাপতে চান, যে এনসিপি দুর্নীতি করতেছে কিনা, এনসিপি কথা রাখতেছে কিনা, এনসিপি নতুন বন্দোবস্ত করতেছে কিনা, 5 আগস্টের এই পট পরিবর্তনের ক্ষেত্রে তো বিএনপিও সমানভাবে বা অংশগ্রহণ করছে বা 15 বছর ধরে এটা লিগেসি করছে। এই নতুন বন্দোবস্তের আগে 31 দফা বিএনপি দিছে। আপনি সারা বাংলাদেশে বিএনপির যত চাঁদাবাজি, যত মানে ইউনিয়ন পরিষদ অফিস, যত থানা অফিস, যত মানে ফুটপাত দখলের যত ঘটনা, সেইটাতে কি আপনি কোনোভাবে কোনো নতুন বন্দোবস্তের ইঙ্গিত পান? মানে আমি পরিসংখ্যানের দিকে যাইতে চাই না, পরিসংখ্যান দিয়ে আমাকে ভইরা রাখছে, এই অন্তর্কন্দলে এতজন বিএনপি লোক মারা গেছে, এতজন এই হয়েছে সেই হয়েছে, সেগুলি বাদ দিয়া যদি আপনি বলেন আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা। ধন্যবাদ। জি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে বিএনপির কাছে যে প্রত্যাশা, খালেদ ভাই আসলে দেখেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের 50 বছর রাজনীতির যদি হিস্ট্রিগুলো আপনি বিশ্লেষণ করেন, বিএনপি বাংলাদেশের চাঁদাবাজি হচ্ছে না এই কথা তো অস্বীকার করছে না, কিন্তু বিএনপি প্রায় 3 থেকে 4 হাজার তাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনার বহিষ্কার করছে, দলীয় পদ থেকে তাদেরকে স্থগিত করেছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। ইভেন এই লাস্ট আপনার সিলেটে যে পাথরকুয়ারি, এখান থেকে আপনার যে অনিয়ম, যেভাবে প্রশাসনের হলো ব্যর্থতা,
এবং আইন প্রক্রিয়া সংস্থা এই ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, সেখানেও কিন্তু দায়িত্বশীল বিএনপি নেতৃবৃন্দদেরকে আপনার সাসপেন্ড করা হয়েছে। সুতরাং এই রাজনীতির যে সংস্কৃতিতে আগে এই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে দীর্ঘ 15 বছর আমরা দেখেছি যে এরকম হত্যাকাণ্ড সংঘটিত করার পরেও তাদের ব্যাপারে দায় স্বীকার করে নাই আওয়ামী লীগ, তাদের দায় স্বীকার করে নাই, বরং তাদেরকে আপনার রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা করে দিয়েছে। তো সেইখানে তো আপনি একটা পরিবর্তন লক্ষ্য করছেন। তাতে আমি বলবো যে আমি খুশি, তাতে আমি বলবো না যে আপনি এই কথা ঠিক না। কারণ বিশ্বজিৎ হত্যার ক্ষেত্রে সামারি ট্রায়াল হয়েছে, বিচার হয়েছে, আবরার হত্যার ক্ষেত্রে 19 জনের ফাঁসি হয়েছে, সেই সব ক্ষেত্রে তারাও কিছু বিচার করেছে, সেসব বিচার আপনারা দেখাতে পারবেন। আমি যেটা বলতে চাই যে বিএনপি তার চাঁদাবাজির ঘটনা তার কানে আসতেছে, সে তাকে সাসপেন্ড করতেছে, কিন্তু ঘটনা হইতেছে যে আমি এটাকে তখনই কাউন্ট করতাম যখন আর বিএনপির চাঁদায় কেউ ভয় না পাইতো। কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনি মাটিও মানুষের সাথে সম্পৃক্ত, মানুষজন কিন্তু বিএনপির লোকের ফোনে, ইমেইলে, মুখের কথায় ভয় পাইতেছে, পকেট থেকে টাকা দিচ্ছে কিন্তু, এবং এনসিপি যত দিচ্ছে তার 10 গুণ দিচ্ছে। যাই হোক, এটা আমার জেলায় আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার জেলায় এ ধরনের কোন সংবাদ এখন পর্যন্ত পান নাই, বরং সেইখানে আপনার অন্য দলের আপনার এই ধরনের ঘটনা আছে যেগুলা, আর বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফেক নিউজও আপনার প্রচারিত হচ্ছে, যেগুলো নিয়ন্ত্রণ করার আপনার বিটিআরসির কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। আপনার ইন্ডিয়াতে একটা ঘটনা, সেটা আপনার দেখা যাচ্ছে বাংলাদেশে সেটাকে আপনার কাটিং পেস্টিং করে বাংলাদেশের ঘটনা দিয়ে দেখাচ্ছে যে বিএনপির লোকরা আপনার টেম্পো স্ট্যান্ডে বসে বসে চাঁদাবাজি করছে, কিন্তু দেখা গেল ওই টেম্পুটার আপনার পিছন দিকে হিন্দিতে লেখা আছে এটা আপনার ভারতের একটা জায়গার ঘটনা। এই ধরনের আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আপনার যে সমস্ত ফেক সংবাদ প্রকাশিত, সেটাকে আমলে নেওয়ার দরকার নাই। তবে বাংলাদেশে গত 15 বছর যেহেতু গণতান্ত্রিক চর্চা ছিল না, সেখানে আমাদের সাংগঠনিক, আমি বলবো না যে আমাদের ব্যর্থতা কিছু না, আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা আছে। কারণ আমরা সংগঠনগুলো গত 15 বছর যেভাবে করা দরকার ছিল বা যে প্রক্রিয়াতে করা দরকার ছিল সেই পরিবেশ তো ছিল না। তারপরেও আমি বলবো যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আপনার এই সংবাদগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আমরা কিন্তু এসব ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছি না। আমি আপনার একটা ছোট অনুরোধ করব, আপনি এখন বাংলাদেশ সময় রাত 9:38, আপনি আগামীকাল সময় বাংলাদেশ সময় 9:38 দিনের বেলায় আপনার উপজেলায়, আপনার জেলায়, আপনার সংসদীয় এলাকায় 2টা টিএনও অফিসে আপনি শুধু ফোন করে জিজ্ঞেস করবেন এখানে বিএনপির কোনো লোক বসে আছে কিনা, এবং অন্য যে কোনো একটা র্যান্ডম। তারপর আপনি আমাকে বলবেন যে আমার বক্তব্য মিথ্যা, যে বিএনপির লোকেরা টিএনও অফিসে গিয়ে বসে থাকতেছে না, তারা বিভিন্ন রকমের, আমি কি বলবো, নেগোসিয়েশন করতেছে না, হুমকি দিচ্ছে না, ধামকি দিচ্ছে না। আপনি যা বলবেন আমি তা মাইনে নেব আগামীকাল। আপনি জাস্ট র্যান্ডম আপনার জেলায় 2টা আর অন্য জায়গায় 2টা আপনি একটু পরীক্ষা করে দেখেন। এটা আপনার প্রতি আমার জেলায় দায়িত্ব নিয়ে বলে দিলাম, আমার জেলায় আমি বিশেষ করে আমার উপজেলাতে ধরনের কোনো ঘটনাই নাই আমার বিএনপির পক্ষ থেকে। আর অন্যান্য উপজেলার ক্ষেত্রে 2-1টা জায়গায় কিছু কিছু লোক তো তাদের প্রয়োজনীয় কাজে যায়, কিন্তু তাদেরকে চাপ প্রয়োগ করা, তাদেরকে হামকি ধুমকি দেওয়া, ভয়ভীতি, এই ধরনের ঘটনা আমার জেলাতে নাই। এবং আমার যেহেতু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এমপি, আমার ওখানে এসপি এবং ডিসিদেরকে আমি পুরোপুরি সহায়তা করি যে আপনারা এই সময় অন্তত পক্ষে এই ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন, আমার এই ব্যাপারে পরিপূর্ণ সহায়তা থাকবে। যেহেতু আমি হেডকোয়ার্টার এমপি হিসাবে এটুকু আপনাকে বলতে পারি যে আমি এই 1 বছরে প্রশাসনের এই সমস্ত কর্মকাণ্ডের ক্ষেত্রে যে সহায়তা দিয়ে আসছি, এটা বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার দৃষ্টান্ত হিসাবে আছে। আমি বাংলাদেশে, আপনি দেখেন 1 বছরের মধ্যে সেই ধরনের উল্লেখযোগ্য কোনো ঘটনাই গণমাধ্যমে বা কোনো নিউজে আপনি নাই। ইভেন পদ্মায় আপনার সব দল মিলে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সবাই মিলে পদ্মায় এই মাস 3-4 আগে পদ্মায় ভরি লুট শুরু করলো বালু উত্তোলন, এবং সেটার জন্য আমাকে এত শক্তি প্রয়োগ করতে হয়েছে। আপনার পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে আমি মামলা করিয়েছি, এবং সেখানে আপনার পুলিশ এসপি কে বলি, এসপি ভয় পাই যেতে, আপনার পুলিশের থানা ম্যানেজ, আপনার প্রশাসনের নিম্ন স্তরের লোকেরা ম্যানেজ, এরপরেও বাধ্য হয়ে আপনার সেখানে শক্তি প্রয়োগ করার পর আপনার সেটা বন্ধ করতে, এবং সেখানে দেখা গেছে ঠিক সিলেটের মতো ঘটনা, আপনার সেখানে সবাই জড়িয়েছে একসাথে, সবাই মিলে একসাথে শুরু করেছে, যে কারণে প্রশাসন আপনার এইসব জায়গায় পদক্ষেপ নিতে চূড়ান্ত তারা করছে রাত্রে বেলায় করছে। এই জায়গায় আপনি একটা খুব ভালো জায়গায় আসছেন, আমি একটু আপনার প্রশ্নটা করি। প্রশ্নটা হইলো, এই যে আমাদের পরিবেশ উপদেষ্টা বলতেছেন যে প্রশাসন পুরোপুরি ভাবে কাজ করতেছে না, কারণ আমি প্রশাসনকে বারবার বলতেছি প্রশাসনে পুরোপুরি ভাবে কাজ করতেছে না, কারণ প্রশাসন বোধ হয় আমাদের কথা শুনছে না, মানে উনি এটা বলেন নাই, আমি যতদূর ওনারে বুঝছি যে প্রশাসনটা আসলে মানে উনাদের কথা শুনতেছে না। যাদের কথা শুনতেছে তারা কি বিএনপি, মানে এই সিলেটের পাথরগুলি কি বিএনপির লোকেরা তুলছে না? সবাই জড়িয়ে আছে। ঘটনাটা হচ্ছে প্রশাসনটা এখানে কেন আপনার ব্যর্থ হচ্ছে, কারণ বিএনপি ভয় পায় প্রশাসন।
না বিএনপি না, এখানে তো বিএনপি শুধু জড়িত না। আপনাকে আমি আমার নির্বাচনী এলাকার কথাই আপনাকে একটা না, আপনি জাফলুকের কথা আগে করেন, জাফলুকের কথা আগে করেন, এবং সিলেটের কথা সবাই জড়িত, সিলেটের কথা, আপনি জামাত ইসলাম জড়িত, এই সবার জাতীয় পার্টি না, এই সবার মধ্যে বড় ভাগ টাকা লায়ন শেয়ার টাকা বড় ভাগ তো স্বাভাবিক, এখানকার কার ভাগ বড় কার ছোট আমি বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে আপনি বলবেন না সেটা বলেন, পারবেন না কোন কেন, এটার সাথে সবাই জড়িত হওয়ার কারণেই আপনার প্রশাসন এই ব্যাপারে প্রয়োজনীয় আসলে পদক্ষেপ নিতে পারে না। আচ্ছা আমি ভাইগা বলি, সবাই বলতে এই সবার মধ্যে প্রশাসনের উচিত ছিল, এই সবার মধ্যে কি বিএনপি আছে? এই সবের মধ্যে হ্যাঁ, আপনি যে সবাই জড়িত বলতেছেন, এই সবার মধ্যে বিএনপি আছে? না না, ওইখানে সিলেটের ঘটনা, মাধ্যমে এসেছে, সিলেটের ঘটনা, নাহলে তো বিএনপির লোককে বহিষ্কার করেছে না, আওয়ামী লীগের জামাতের একজন চেয়ারম্যানকে আপনার গ্রেফতার করেছে না। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আপনার বিএনপি জামাত এটা যখন মূল শক্তি ধরেন, এরা তার সাথে জড়িত ছিল। এটা তো আমি তো আপনার গণমাধ্যমের খবর অনুযায়ী বলছি। এইটা তো আমরা সারফেসে আসে বলে জানি, যে কারণে সারা দেশের বালু, সারা দেশের পাথর এভাবেই তোলা হইতেছে না। না, এই ক্ষেত্রে আমি গত পরশুদিন আপনার ভূমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম। হ্যাঁ, বালু মহল বা পাথর মহলের যে সমস্ত নীতিমালাটা আছে ভূমি মন্ত্রণালয়ের, সেটা পুরনো, সেটা আগে ম্যানুয়ালি ছিল। গত 15 বছর এই জায়গাগুলোতে আপনার ড্রেজার, এক্সকাভেটর সব মেকানিক্যালি প্রযুক্তি চলে এসেছে, আধুনিক প্রযুক্তি। সেই জায়গায় আইনগুলো আধুনিকায়ন করা হয়নি, যে কারণে বালু খেকো তৈরি হয়েছে, যে কারণে পাথর খেকো তৈরি হয়েছে। যত দ্রুত সময়, 1 বছর করতে পারে। আমি কালকে বলে আসলাম যে আজকে বালু মহল, পাথর মহলের যে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে, আইনের দুর্বলতা এবং আপনার রাষ্ট্রের এখানে আপনার পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে দুর্বলতা আছে। এই জায়গাগুলো ঠিক করা আছে। এটার সাথে রাষ্ট্রের সবাই জড়িত, আমি আপনাকে বলবো। মন্ত্রণালয়